সজীবের জয়ের বাংলাদেশেও খুব একটা তিনি থাকতেন না। মাঝে মাঝে আসতেন, কখন আসতেন আমরা সেটা জানতাম না সব সময়, কিন্তু তিনি ফেসবুকে বিভিন্ন সময় পোস্ট দিতেন। তিনি যে স্টাইলে কথা বলেছেন, তাকে গণদুশমন ঘোষণা করা উচিত। মানে বাংলাদেশের কারণ আমাদের পূর্বসূরীরা 30 লক্ষ আমাদের পূর্বসূরীর জীবন দিয়ে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা দেশটি স্বাধীন। আজকে আমরা যে কথা বলছি দেশটি স্বাধীন হয়েছিল বলেই। সেই দেশ সম্পর্কে তিনি যখন বলেন যে ভারত ঠিক করে দেবে 90 দিনের মধ্যে নির্বাচন করতে দেবে, এর চেয়ে নিন্দনীয়, এর চেয়ে ঘৃণিত। অনেক মামলা হচ্ছে, মানবতা বিরোধী মামলা হচ্ছে। এবং এই যে ইলিয়াস, আমার ছোট ভাই, আমার স্নেহের ইলিয়াস বললো 400 তো না, 500-র উপরে, 560টার মতো। আমাদের নতজানু সরকার ছিল এবং তারা বলতো ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী। এখন কোনটাকে উনি বেশি মর্যাদা দিয়েছে জানি না, স্বামী, ভারত কি স্বামী না স্ত্রী এটি কিন্তু আমরা বুঝতে পারিনি। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর, ইন্ডিয়া চলে যাওয়ার পর, আহ, তার ছেলে সজীব ওয়াজেদ জয় বেশ মিডিয়ার সাথে কথা বলছে। এবং মানে তিনি তার কথা বিভিন্ন সময় বিভিন্ন হচ্ছে, এ নিয়ে খুব সমালোচনা হচ্ছে। তবে আমি সম্প্রতি একটা কথা আপনাদের সামনে তুলে ধরছি। সেটা হচ্ছে তিনি বলেছেন, আহ, বুধবারই বলেছেন যে বাংলাদেশে 90 দিনের মধ্যে নির্বাচন নিশ্চিত করবে ভারত। এবং তিনি এছাড়াও বলেছেন যে নেতৃত্বের ভূমিকা নিয়ে বাংলাদেশে সংবিধান সমুন্নত রাখার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন সজীব ওয়াজেদ জয়। এটা ইন্ডিয়ান এক্সপ্রেসে বুধবার তিনি এক সাক্ষাৎকারে এসব বলেছেন। আমি খুব দুঃখের সাথে এটা মানে পড়ে আমি এত দুঃখিত হয়েছি যে বাংলাদেশ একটা স্বাধীন দেশ, এটা তো ইন্ডিয়ার অঙ্গরাষ্ট্র না। ইন্ডিয়াকে কিভাবে আমাদের সংবিধান সমুন্নত রাখতে পারবে এবং 90 দিনের মধ্যে ইলেকশন নিশ্চিত করতে পারবে, ইন্ডিয়া কিভাবে করবে? আমি প্রথমে ফরিদ ভাইয়ের কাছে যাচ্ছি। আওয়ামী লীগ এত বড় একটা দল, স্বাধীনতা যুদ্ধের অগ্রগামী দল, তাদের নেতৃত্বেই হয়েছে এবং তার শেখ মুজিবুর রহমানের দৌহিত্র সজীব ওয়াজেদ জয়, তিনি কিভাবে এই ধরনের কথা, মানে আমাদের দেশের স্বাধীনতা, এখানেই তো প্রশ্ন সম্মুখীন হয়ে যায় তার এই কথায়। তিনি কি আসলে আমাদের দেশকে স্বাধীন ভাবেন না? নিঃসন্দেহে এটা একটা দুঃখজনক বক্তব্য। এটা ব্যাপারে কোনো সন্দেহ নেই। এবং আমি যেটা যেভাবে দেখছি যে, আহ, 5ই আগস্টের পরে তার মা, প্রধানমন্ত্রী, তিনি তার পতন, তার সরকারের পতনের পরে সজীব ওয়াজেদ জয় ওয়াশিংটন থেকে বিভিন্ন সময় বিভিন্ন কথা বলছেন, ফেসবুকে পোস্ট দিচ্ছেন। এবং আমরা দেখছি যে আহ, এটা খুব স্বাভাবিক যে তিনি প্রথমে যে পোস্টটা দিয়েছিলেন, একটার সাথে আরেকটার তেমন কোনো মিল পাওয়া যাচ্ছিল না। আহ, তো সেগুলোতে আমি, আমরা সবাই জানি, আপনি যে কথাটা যদি বললেন, আহ, তবে এই, এটা তো যেটা বলেছেন সেটা একটা রাজনৈতিক বুদ্ধি সম্পন্ন এবং প্রজ্ঞা সম্পন্ন, বা কারো যদি বিন্দুমাত্র সেই ধরনের বি- বিচার বিবেচনা থাকে, তো সেটা করতে পারেন। কিন্তু আপনাদের বুঝতে হবে যে সজীব ওয়াজেদ জয় কিন্তু দীর্ঘদিন থেকে তার মার কারণে, মার সূত্রে তিনি আইসিটি অ্যাডভাইজার ছিলেন। কিন্তু কোথাও রংপুরে বোধহয় আওয়ামী লীগের প্রাথমিক সদস্য পদে নিয়েছিলেন, কিন্তু তিনি কিন্তু দলের ভিতরে এসে এখানে কোনো আহ, কার্যক্রমে অংশগ্রহণ করা, সেখানে রাজনৈতিক কাজে ভূমিকা নেয়া। জড়িয়ে পড়া, ভূমিকা নেওয়া, সাংগঠনিক কাজগুলোর মধ্যে থাকা, যেটা আমরা, আপনি, সমালোচনা হয়েছে, নানান ধরনের কিছু হয়েছে। আমরা আহ, খালেদা জিয়ার আহ, বড় পুত্র তারেক রহমান, যিনি অ্যাক্টিং চেয়ারম্যান, তার বেলায় আমরা দেখেছি। তো সেটা আহ, সজীব ওয়াজেদ জয়ের বাংলাদেশেও খুব একটা তিনি থাকতেন না। তিনি বাংলাদেশেও যে থাকতেন তা না, মাঝে মাঝে আসতেন, কখন আসতেন আমরা সেটা জানতাম না সব সময়, কিন্তু তিনি ফেসবুকে বিভিন্ন সময় পোস্ট দিতেন। এবং তিনি হার্ভার্ডে পড়াশোনা করেছেন, শিক্ষিত। ফেসবুকে তিনি ভালো লেখেন, ইংরেজি ভালো বলেন। সেদিক থেকে তিনি তার কথা বলতেন, আমরা সেভাবে জানতাম। আইসিটি বিভিন্ন সময়ে বিভিন্ন এই ধরনের 15ই আগস্ট হলো বা অন্য কোনো ঘটনায় তিনি
ফেসবুকে পোস্ট দিল, কিন্তু তিনি রাজনৈতিক দিক থেকে তার মধ্যে কিন্তু কোনো পরিপক্কতা নেই। তবে ওই এ, এ, সাক্ষাৎকারে এই প্রথম দেখলাম যে কিছুটা হলো আবার তার মধ্যে একটু জিনিসটা আমি দেখতে পেলাম। সেটাকে আমি বলবো যে যদি এই ধারাটা তিনি বজায় রাখতে পারেন, যে তিনি বলেছেন যে আমরা এই আন্দোলনটাকে ছাত্রদের এটা মানে আমরা ঠিক মতো হ্যান্ডেল করতে পারিনি, আমার অনেকগুলো ভুল হয়েছে আমাদের সরকারের, সেই কথাটাও বলেছেন। যে হুম। এটা, তো হুম। কাজে এই প্রথম অংশটা স্বাভাবিকভাবে আমিও যখন পেয়েছি জিনিসটা, আমার সংস্থা যেটা আছে সেখানে যখন এই জিনিসটা এসছে, তখন আমার কাছে খুব হাস্যকর লেগেছে। এবং এটা খুব শুধুই কি হাস্যকর নাকি না, দুঃখজনক? না, প্রচন্ড আমি তো হতাশাজনক যে আমি মানে আগেও বলেছি। উনি হুম, ওনার আহ, নানা এবং মা দুজনই এই দেশের বড় নেতা ছিলেন, আর উনি এই ধরনের একটা কথা বলে স্বাধীনতা নিয়ে ওনার মানে এবং ভালোবাসেন বলে আমার মনে হয় না। শুধুই ওনারা এই দেশটাকে আহ কি বলবো, আমি হ্যাঁ, আসলে অনেক সরি। বেশি দুঃখিত হয়ে গেছে এই কথা। আমি 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 তোমার শুরুতেই বলেছি কিন্তু রিন্দ্রি, যে তোমার কথার সঙ্গেই আমি একমত। দুঃখিত একটা শব্দ, দুঃখ তো বটে, দুঃখ চেয়ে আরো বেশি তুমি, আমি এর মধ্যে কোনো সন্দেহ নেই। তবে আহ, আমার যেটা ধারণা, এটা যদি সে লেগে থাকে, যদি সে আহ, মানে রাজনৈতিক কি বলে আহ, মধ্যে সে বসতে চেষ্টা করে এবং তার যদি উপদেশটা ভালো থাকে, তবে হয়তো সে আহ, মানে তার কিছুটাই মানে হতেও পারে। এটা আমি জানি না কি হবে ভবিষ্যতে। আর একটা তো জিনিস আপনাকে মানতে হবে, বয়সের কারণে হোক, তারপরে যেই অবস্থার মধ্য দিয়ে গণ আন্দোলনে আহ, শেখ হাসিনার পতন ঘটেছে, তার পক্ষে ফিরে আসাটা আহ, আমি মনে করি না যে কোনো কোনো ভাবেই সম্ভব। আহ, মানে এটা আমার দৃষ্টিতে আমি দেখতে পাচ্ছি না। তারপরে তো আসতে পারবে না আরো অনেক কারণে। সেটা হচ্ছে তার নামে স্বাভাবিকভাবেই, স্বাভাবিকভাবে আমি বলছি যে তারাও যা করেছে এখন করছে, সেটা হচ্ছে যে অনেক মামলা হচ্ছে, মানবতা বিরোধী মামলা হচ্ছে। এবং এই যে ইলিয়াস, আমার ছোট ভাই, আমার স্নেহের ইলিয়াস বললো 400 তো না, 500-র উপরে, 560টার মতো আহ, লোক মারা গেছে এই মানে এটা পুরা 36 দিনের। অফিসিয়ালি 560, কিন্তু হ্যাঁ, আনঅফিসিয়ালি তো আরো বেশি বলা হয়। এমনও আছে যে যাদের লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনও আছে মানুষ যেই সব জায়গায় তাদের পরিবারের সদস্যদেরকে এখনো নিখোঁজ, তারা কি আসলে মারাই গেছে কোথায় গেছে। সো প্রকৃত সংখ্যা কিন্তু এখনো বের হয়নি। সো হ্যাঁ, এটাই আর কি। তো যাই যাই হোক, জি। এটাতে যেটা বাংলাদেশে আমরা যেটা দেখেছি যে বিস্ময়েরও বিস্ময়, বা আমাদের মানে এত মর্মান্তিক ব্যাপার ঘটেছে যে আগে কখনো ঘটে না। এই আন্দোলনটার সময়, এই গণঅভ্যুত্থান আমরা দেখেছি যে নির্বিচার গোলাগুলি করা কাকে বলে, এবং হেলিকপ্টার থেকে আপনার গুলি করা হয়েছে। হুম। যেটা, এটা আমরা যে, এবং এই কথাটা সর্বত্র উঠেছে যে জনগণের ট্যাক্সের টাকায় মানে এই হেলিকপ্টার কিনা, এই আধুনিক হেলিকপ্টার, কারণ এগুলো এমন দুর্বৃত্ত দুর্বিনীত হয়ে গেছে, যারা র্যাব ছিল, যারা তারা আবার এগুলোকে অস্বীকারও করেছে। তারা ছাদের উপরে, বারান্দায়, বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে, আমরা যেমন, আমিও আমার বাড়িতে যেখানে উত্তরার যে জায়গাটাতে আপনারা দেখেছেন যে এটা একটা হট স্পট ছিল, প্রতিদিনই এখান থেকে আমরাও এই গোলাগুলি শুনতো, মিছিল যেত, বারান্দায় গিয়ে দাঁড়াতাম। একবার ভেবেছিলাম যে ছাদে গিয়ে দেখি, কিন্তু এখন দেখছি যে ছাদে না যাওয়াতে বলতে ভালো করেছি, কারণ হুম, আহ, এটা তাহলে তো এই ঘটনা হয়ে যেত। কারণ আমাদের তো চিন্তাও থাকতো না যে হেলিকপ্টার থেকে গুলি করতে পারে। আমরা গুলি করতে। দেখেছি জি জি জি। সেই 66 সালে আমার মনে আছে, যখন 6 দফা আন্দোলনের দানা বাঁধতে শুরু করলো, তখন তেজগাঁতে বারান্দায় দাঁড়াতে একটা মহিলা আহ, আহ, মারা গিয়েছিল গুলিতে, একজন। তাতেই আমরা তখন সারা শহরে প্রচন্ড মানে কি বলে যে উদ্বেগ হয়ে উঠছিল প্রতিবাদে। কাজে 560 চিন্তা করেন। এটা কাজে এটা আমি বিগ যেটা বলছি যে অ্যামাউন্ট। এটা এটা না, বিন যদি এরকম ভাবে মারা, যদি বিনবি একজনও মারা যায়, আবু রাইট সাইদ যেমন, রাইট, হ্যাঁ, একটা সেটাও পরিবারের একটা পুরা বিষয়। শেষ।
পুরো বিশাল একটা ব্যাপার, তাই পরিবার না? শেষ একজন সদস্য এটা মারা গেলেই। এবং যেভাবে মারা গিয়েছে, যেভাবে তাকে মানে একেবারে লক্ষ্য করে ইচ্ছাকৃত ভাবে তার বুক পেতে দিয়েছে নিরস্ত্র। হুম। এই যে আমাদের মানুষকে কিভাবে জাগলো, কিভাবে মানুষ করেছে ওই 16 জুলাই সেই যে ঘটনা, এবং সেদিন আরো 5 জন মারা গেছে, এই 6 জন মারা যাওয়ার ঘটনাই তো আস্তে আস্তে। আমি একটু ইলিয়াসের কাছে যাচ্ছি। ইলিয়াস, আপনি সজীব ওয়াজেদ জয়ের এই বক্তব্যকে তিনি কিভাবে দেখছেন? অর্বাচীন বালকের মতো কথা বলেছেন, এটি নিন্দনীয় এবং ঘৃণিত। এইসব কথা শুনলে আমাদের ঘৃণার উদ্রেক হয়। ওটা কারণ আছে। তারা যে 154 জন বিনা ভোটে, তারপরে লাইলাতুল ভোটে মানে রাতের ভোটে, তারপরে দামি ভোটে জিতেছেন, তারা মনে করেন যে আমাদের ক্ষেত্রে ইন্ডিয়ার সহযোগিতা যে অনেক ক্ষেত্রে করেছে। আমরা জানি যে 14 সালে সুজাতা সিং এসে কি করেছে আমরা জানি। তারপরে এই যে 18 সাল নির্বাচন, নির্বাচন তো এগুলোকে বলা যায় না, প্রহসন বলা যায়। প্রহসনে গুলোতে একটি নির্বাচন যে দেশটিতে ভালো নির্বাচন হয় সেই দেশটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে, যেমন ভারতের নানা জাতপাতের বিষয় রয়েছে, নানা কিছু রয়েছে, কিন্তু ভোট নিয়ে কিন্তু খুব বেশি প্রশ্ন ওঠে না। কখনোই ভোট ওঠেনি। কোথাও তেমন কারচুপি আছে এটি বলার সুযোগ নেই। বাট বাংলাদেশে এই আওয়ামী লীগ সরকারকে তারা ভোট কারচুপি করতে পারমিশন দিয়েছে। এখান থেকে এরকম মনে করা হয়, জনমনে এরকম একটা ধারণা আছে। অনেক সময় তারা প্রকাশ্যও বলেছে। তো সেই হিসেবে তিনি বলেছেন যে আসলে তার তো কোনো রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড নাই, তিনি তো কোনো রাজনীতি করেনও না। তার মা, তিনি প্রধানমন্ত্রী ছিলেন, আমি জানি না বিশাল অঙ্কের বেতনে তিনি নিয়ে উপদেষ্টা। ফরিদ ভাই একটা কথা বলেছে, তিনি হার্ভার্ডের ছাত্র। তারাই বলে, আমরা কিন্তু কি বলে এখন ওনাকে যদি ইয়েল এর ছাত্র বলে, ওনাকে যদি কর্নেলের ছাত্র বলে, ওনাকে যদি অক্সফোর্ডের ছাত্র বলে, কেউ তো প্রতিবাদ করা ছিল, আমি জানি না। মাঝে একবার দেখেছিলাম ফেসবুকে বা ডিজিটাল মাধ্যমে, তিনি আসলে হার্ভার্ডের ছাত্র না, যাক সেটি অন্য প্রসঙ্গ। এই তিনি যে স্টাইলে কথা বলেছেন, তাকে গণদুশমন ঘোষণা করা উচিত। তিনি বাংলাদেশের কারণ আমাদের পূর্বসূরীরা 30 লক্ষ আমাদের পূর্বসূরীর জীবন দিয়ে, 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা দেশটি স্বাধীন। আজকে আমরা যে কথা বলছি দেশটি স্বাধীন হয়েছিল বলেই। সেই দেশ সম্পর্কে তিনি যখন বলেন যে ভারত ঠিক করে দেবে, 90 দিনের মধ্যে নির্বাচন করতে দেবে, এর চেয়ে নিন্দনীয়, এর চেয়ে ঘৃণিত কোনো কথা হতে পারে সংবিধান না। সুতরাং সংশোধন করে দিতে বলছে। অদ্ভুত। মানে কি তা হ্যাঁ, ভারত করে দিবে? হ্যাঁ, হ্যাঁ, সংবিধান সমুন্নত রাখতে এগুলো বলছে। এগুলো তাহলে 56,000 বর্গমাইলে আমাদের এই পুরো দেশটি কিন্তু রক্তে ভেজা, আমাদের পূর্বপুরুষেরা যে রক্ত দিয়েছে, সেই দেশটি আরেক দেশ সংবিধান সংশোধন করে দিবে? এটি না, এটি এটা সমুন্নত, একটু সংবিধান সমুন্নত রাখবে। না, এই একটু ইলেকশনটা 90 দিনের মধ্যে করে সংবিধান সমুন্নত রাখার আহ্বান করছে। ভারত এসে আমাদের সংবিধান সমুন্নত করবে। একজাক্টলি ওই যে আমাদের যে সংবিধানটা এখন আছে, যেটা সে বলতে চেয়েছে আর কি, যেটা আমি যোগ জি। করি। এখন তো আছে যে 90 দিনের মধ্যে নির্বাচন করতে হবে। মানে এখন সরকার সংবিধান তো ইয়া হয়ে গেলে 90 দিনের মধ্যে নির্বাচন যেহেতু করতে হবে, যেহেতু এই একটা ইয়া। পার্লামেন্ট যেহেতু পার্লামেন্ট ভেঙে দিয়েছে, সুতরাং 90 দিনের মধ্যে ওইটাকে সে বলতে চেয়েছে যে ওই প্রভিশনটা সংবিধান যাতে সমুন্নত, ভারত ভারত কি বলে হস্তক্ষেপ করে এটাকে মানে ইয়ে করে। নেতৃত্বের ভূমিকা নিয়ে হ্যাঁ, ভারত নেতৃত্বের হুম। ভূমিকা নেবে। তারপরে বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখবে। মানে ভারতের দায়িত্ব আমাদের সংবিধান সমুন্নত ভারত করা। একটি পরিণত দেশ, তারা এই ধরনের কোনো উদ্যোগ নেবে বলে আমি মনে করি না। না, তারা না, একটি না, গণতান্ত্রিক দেশ। নেওয়ার ওই কোনো জন্য আমি এবং সুযোগও নেই। উদ্যোগ নিবে কিভাবে? কেন সুযোগ আছে? উনি যদি আমাদের না, প্রধান সেটি উপদেষ্টার আমি কাছে বলছি। এই রিকোয়েস্টটা করতেন, তাও আমি বুঝতাম যে হ্যাঁ উনি ঠিকভাবে বলছেন। আপনারা তার বলছেন হার্ভার্ডের মানসিক শিক্ষক দন্যতা, শিক্ষা তার নিয়েছে, মানসিক এটা তো। দন্যতা আবার কোন বলছেন পর্যায়ে রাজনৈতিক আছে। প্রজ্ঞার অভাব। এটা তো জেনারেল নলেজ যে একটা আরেকটা দেশ এসে অন্য আরেকটা দেশের সংবিধান সমুন্নত করতে পারে না। এটা তো জেনারেল নলেজ নাকি? জি বলেন, আসলে সরি এটি ইলিয়াস। নিয়ে আলোচনা করতেও তার প্রতি করুণা হয়। তিনি নাকি কোথায় ফরিদ ভাই বললেন হার্ভার্ডে পড়েছেন, না না গল্প বানিয়েছে তারা। তিনি আইটি স্পেশালিস্ট, তিনি কি বলে যে রকেট ইঞ্জিনিয়ারিং, নানা কিছু আমরা শুনেছি। আইটি কি ডেভেলপ করেছে জানি না। আমরা তো জাতির যখন প্রয়োজন, তখন মানুষ যখন যোগাযোগ করতে চায়, সব ইন্টারনেট থ্রেড দিয়ে বন্ধ করে যায়, সেটি ভিন্ন প্রসঙ্গ, আমি আর বলতে চাই না। তবে আমি যেটা বলেছি, এই নিন্দা ভারতের করা উচিত, কারণ ভারতের প্রতিবেশী কেউ কিন্তু আর বন্ধু নাই।
সর্বশেষ বাংলাদেশের মানুষের সঙ্গে না একটি বিশেষ দলের সঙ্গে সম্পর্ক ছিল। সেই দলটি ব্যাপক ঘৃণার উদ্রেক করে, এবং এই 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 কারণে কিন্তু ভারতকে অনেকে ঘৃণা করে এখন। বাট আমাদের তো প্রতিবেশী বদলানো যায় না। আমরা চাই ভালো সম্পর্ক থাকুক, ভারত আমাদের সুপ্রতিবেশী হোক, আমাদের বড় ভাই না, আমাদের বন্ধু হোক, আমাদের উন্নয়ন সহযোগী হোক। তারা যদি বড় ভাইয়ের মতো আচরণ করতে চায়, সীমান্তে শুধু আমাদের পাড়ার মানুষই মারা যাবে, তাদের কিছু ক্ষতি হবে, এই দেশ তো আমরা চাই, এরকম রিলেশন চাইনি। যেমন প্রতিষ্ঠার পর থেকে বহিরাষ্ট্র হচ্ছে ভারত আর পাকিস্তান, সেখানে সীমান্তে কিন্তু আপনি শুনবেন না প্রতিদিন মানুষ মারা যায়। বাট বাংলাদেশে কিন্তু যাচ্ছে। যাই হোক, এমনকি এগুলো চীন অন্য ভারত প্রসঙ্গ। সীমান্তেও যায় না। চীন হ্যাঁ, ভারতের যে সেটাই তো বললাম। তো ভারত আর পাকিস্তান তো আরো বৈরী একদম প্রতিষ্ঠার পর দিন থেকে। বাট একটা লোক মারতে কিন্তু 10 বার চিন্তা করবে। বাট আমাদের নতজানু সরকার ছিল, এবং তারা বলতো ভারতের সাথে আমাদের সম্পর্ক স্বামী স্ত্রী। এখন কোনটাকে উনি বেশি মর্যাদা দিয়েছে জানি না, স্বামী, ভারত কি স্বামী না স্ত্রী, এটি কিন্তু আমরা বুঝতে পারিনি। সুতরাং জনাব সজীব ওয়াজেদ জয়, তারা তো বিদেশ থাকে, বাইরে থাকে। বাংলাদেশের মানুষের তাদের ল্যাঙ্গুয়েজ তো কমিউনিকেটিং ল্যাঙ্গুয়েজ না, সাধারণ মানুষ তারা তো সেভাবে কথা বলতে পারে না। তারা ধরেন কি বলে, কুকুর পেলে দিন যাপন করে বা দিন কাটায়, কুকুর পেলে, গলফ খেলে, বা কোনো লেকের পাড়ে বসে। এদের সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, অধিকাংশ মানুষই খেটে খাওয়া মানুষ। দেশে একটি বড় অংশ দারিদ্র্য সীমার নিচে। এই দেশের মানুষের মনের ভাষা, মনের কথা, এটি তো বোঝার শক্তি তার নাই। এবং তবে তিনি সময় বেঁধে নেন। বাট আমি মনে করি দীর্ঘদিন থেকে মানুষ নির্বাচন থেকে বঞ্চিত। এই রাষ্ট্রের একটা মানবিক রাষ্ট্র, রাষ্ট্রের সবগুলো অর্গান ভেঙে পড়েছে। এ রাষ্ট্রের সংস্কার করা উচিত। এ রাষ্ট্র সংস্কার করা উচিত, সংস্কার করে যে নতুন সূর্য উদয় হবে। যেমন এটা মানবিক রাষ্ট্র হবে, এখানে মানবাধিকার থাকবে, এখানে সাম্য থাকবে। বাংলাদেশ থেকে এখন এই বিষয়টা আমরা কেউ আলোচনায় আনি না। মধ্যবিন্দু কিন্তু হারিয়ে যাচ্ছে, বা মধ্যবিত্তরাই কিন্তু দেশটি চালিয়ে রাখে, চালিকা শক্তি। সেই শক্তি অলিগার্ক সৃষ্টি হচ্ছে। উপরে প্রচুর টাকা, নিচে প্রচুর টাকা, মধ্যে কিন্তু নিচে টাকা নাই, আর মধ্যে কিন্তু কোনো টাকা নাই। একটা বিশাল অঙ্ক মধ্যবিত্ত শ্রেণী। সুতরাং আমি আশা করতে চাই যারা এখন ক্ষমতায় আছেন তারাই একটি মানবিক রাষ্ট্র পরিণত করবেন। এই রাষ্ট্রের সাম্য থাকবে, মানুষের কথা বলার অধিকার থাকবে। বিশেষ জায়গাতে বলে দেওয়া হয় না হুম। টকশোতে, জানি না রিনবে ফোন পেয়েছেন কিনা, যে টকশোতে অমুককে নেবেন, অমুককে নিতে পারবেন না, এটি বিশেষ জায়গা থেকে শুনতে হবে। এটি হওয়া উচিত না। এটি একটি গণতান্ত্রিক রাষ্ট্র। আবারও দ্বিরুক্ত করি, আমাদের পূর্বসূরীরা এই রাষ্ট্রটি আমাদের উপহার দিয়েছেন। এই রাষ্ট্রটি যাতে সামনের দিকে এগিয়ে যেতে পারে, আমরা কোনো আয়না ঘর চাই না। রাইট। এই যে মানুষ 8 বছর 10 বছর সূর্যের আলো দেখতে পারবে না, এটি এটি কোনো এটি 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 কোনো দেশ হতে পারে? আমার কোনো ভাই বা আমার কোনো বোন, তারা যেন রাস্তায় না দাঁড়ান, ভাইয়ের খোঁজে, বোনের খোঁজে, সন্তানের খোঁজে। গুলি গুলি এগুলো হলে সেই রাষ্ট্র আমরা রাইট, আমরা আমরা চাই না, আমরা এরকম চাই ভালো একটাই রাষ্ট্র রাষ্ট্র চাই। চাই। আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ। আবার কোনোদিন নিশ্চয়ই আমরা বসবো, আরো আলোচনা করবো। সেই পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।